মৌসুমী নতুন নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছে। শ্বশুরবাড়িতে তার প্রথম জন্মদিন। বিয়ের পর সম্ভবত প্রথম বাপের বাড়িতেই করে সব মেয়েরা, কিন্তু মৌসুমী প্রথম জন্মদিন শ্বশুরবাড়িতেই করতে চায়। বাবা মা নিতে আসলে সে বাপের বাড়িতে না গিয়ে শ্বশুরবাড়িতেই করতে চায়, এমনটাই জানায়। মৌসুমী শহর এলাকায় বিয়ে হয়েছে, আর তার বাপের বাড়ি সোনারপুর গ্রামের বেশ কিছুটা দূরে। শাশুড়ি পূজা দেবী বলেন, আচ্ছা বৌমা, তোমার বাবা মা নিতে আসলো আর তুমি গেলে না? তোমার তো বিয়ের পর এটা প্রথম জন্মদিন, বাপের বাড়িতেই তো ভালো লাগতো। সব মেয়েরা তো প্রথমবার তার বাপের বাড়িতে গিয়েই করে, বাবা মাকে এভাবে ফিরিয়ে দিলে যে? মা, আমি যদি বাপের বাড়িতে জন্মদিন করতে চলে যাই, তাহলে আমার আদরের ননদকে এখানে একা একা নিজের জন্মদিন পালন করতে হতো। সেটা কেমন কথা না? দুদিন পর শ্বশুরবাড়ি চলে যাবে। এটাই তো ওর বিয়ের আগে শেষ জন্মদিন বাপের বাড়িতে। তাই আমি যে আমার দুই ননদ বৌদি মিলে এবছরে দুজনের জন্মদিনটাই খুব আনন্দ মজা করব, আর সারা জীবনের মতো স্মৃতি করে রাখবো। তাই আমি বাপের বাড়ি গেলাম না। বৌদি, তুমি খুব ভালো করেছো। আমারও তো আদরের একটাই বৌদি, বলো। আমি এখানে একা একা জন্মদিন করব আর তুমি বাপের বাড়ি চলে যাবে? সেটা কি আমার ভালো লাগবে? আমরা দুই বন্ধুর মতো থাকি। আমরা এই বছরে এমন জন্মদিন পালন করব, সারা জীবন আমাদের মনে থাকবে। এই বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আনন্দ করতে থাকে। দুজনের আনন্দ দেখে শাশুড়ির মন আনন্দে ভরে ওঠে। আসলে দুজনের জন্মদিনটা একই তারিখে ছিল। ভগবান যেন তোমাদের দুজনকে সারা জীবন এরকম আনন্দে খুশিতে রাখে, আর দুই বন্ধুর মতো চিরকাল যেন তোমরা এক হয়ে থাকতে পারো। ভগবানের অশেষ মহিমা, আমি এমন সোনার মতো একখানা বৌমা পেয়েছিলাম, যে আমার বউ নয়, মেয়ের মতো। আমার মেয়ে শ্বশুরবাড়ি চলে গেলে আমার একটুও মন খারাপ করবে না, কারণ আমার একটা মেয়ে তো আমার কাছে থাকবে, তাই না? মা, তুমি ঠিকই বলেছো। আমার বিয়ের পর কিছু চিন্তা হবে না তোমার জন্য। আমি নিশ্চিন্তে শ্বশুরবাড়িতে থাকতে পারবো। এরকম একটা বউ পেয়ে আমি সত্যি খুব গর্বিত যে আমার দাদা দেখে একটা এরকম বউ করে নিয়ে এসেছে। এভাবেই সবাই মিলে কথা বলতে বলতে তারার শাশুড়ি শতাব্দী দেবী এবং ননদ রাধা তারার জন্য জন্মদিনের কাপড় চোপড় নিয়ে আসে। নমস্কার দুর্গা দেবী, আমি তারার জন্য কিছু কাপড় চোপড় আর গহনা নিয়ে এসেছি। তারা জন্মদিনের দিন ওগুলোই পরবে। আমার ছেলে আলাদা করে বলে দিয়েছে তারা যেন অবশ্যই আমাদের দেওয়া কাপড় চোপড়গুলো পরে। আর আমার মা, মানে দীপের দিদিমা, একজোড়া নেকলেস দিয়েছে। অনেক আদর করে বলে পাঠিয়েছে তার নাত বউ যেন তার দেওয়া নেকলেসটাই পরে। অবশ্যই দিদি, তারা এগুলোই পরবে। আর আপনারা ওই দিন বাড়িতে আসছেন তো? আপনার মাকেও নিয়ে আসবেন, সবাই মিলে আনন্দ করে একসঙ্গে কাটাবো। আর আপনার মায়ের জন্য কি স্পেশাল বানাবো? কি খেতে ভালোবাসেন আপনার মা? একটু বলে দিন, তাহলে আমাদের একটু সুবিধা হয়। দিদিমা সব খাবারই খান, যা দেবেন তাই খেয়ে নেবে। লুচি, ভাত, মুড়ি, রুটি, এমনকি চটপটে যা দেবেন তাও খেয়ে নেবেন। দিদিমা এমন একটা মানুষ, মুখের সামনে বসে থাকবে, গল্প করবে। দিদিমা এইসবই চায়। আর একটু আদর যত্ন হলেই হলো। খাওয়া দাওয়ার কথা আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমরা এখন আসছি, আবার ওই দিন দেখা হবে। আর তারা, তুমি অবশ্যই কিন্তু দিদিমার দেওয়া নেকলেসটা পরবে। অবশ্যই পরবো শাশুড়ি মা। আমাকে দিদিমা আদর করে দিয়েছেন, ওটাই আমি পরবো। তারপর জন্মদিনের দিন এসে গেলে মৌসুমী, তারা, দুর্গা দেবী এবং তারার স্বামী সাগর সবাই মিলে একসঙ্গে হই হই করে আনন্দ করে কাটাচ্ছে। তারা তার শ্বশুরবাড়ির দেওয়া কাপড় চোপড় পরার সময় দিদিমার দেওয়া নেকলেসটা পরতে গিয়ে হাত থেকে মেঝেতে পড়ে যায় এবং তুলে দেখে নেকলেসটা ভেঙে গেছে। বৌদি দেখো না, দিদি শাশুড়ির দেওয়া নেকলেসটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। এবারে কি করব কিছুই তো বুঝতে পারছি না। শাশুড়ি মাদেরও আসার সময় হয়ে এসেছে। এটা না পড়লে ওনারা খুব কষ্ট পাবে, ভাববে আমি কথা রাখলাম না। মা দেখো না, আমি কি কাজ করে ফেললাম। আমার খুব ভয় করছে। দিদিমা আমাকে খারাপ ভাববে না তো? তারা, বোন আমার, শান্ত হও, অত ভেবো না। একটু ধৈর্য ধরো, আমি ঠিক ব্যবস্থা করে দিচ্ছি। আমার বান্ধবীর হাজবেন্ডের জুয়েলারির দোকান আছে, এই সামনেই মার্কেট। আমি ওখানে গিয়ে শাড়ি নিয়ে আসছি। মা, ততক্ষণ আপনি তারা শাশুড়িরা চলে আসলে তাদেরকে নিয়ে একটু গল্প করে ম্যানেজ করুন। আমি 15 মিনিটের মধ্যে চলে আসবো। এই বলে মৌসুমী তার স্বামীকে নিয়ে তাড়াতাড়ি মার্কেটের জুয়েলারির দোকানে যায় এবং 10 মিনিটের মধ্যে হাটটা শাড়ি নিয়ে তারা শাশুড়িরা আসার আগেই বাড়ি ফিরে আসেন। এজন্যই তো আমার মৌসুমীকে এত ভালো লাগে। আমি আর এমনি বলি, আমার মেয়ের মতো আমার মান সম্মান কষ্ট সবকিছুরই একটা তাড়াতাড়ি ঠিক ব্যবস্থা করে নেয়। এই জন্যই তো আমার আর চিন্তা নেই মা। আমার তারা শ্বশুরবাড়ি চলে গেলে তারার অভাবটা আমি বুঝবো না, মৌসুমী আমার সেই অভাবটা পূরণ করে দেবে। তারপর তারা শাশুড়ি শতাব্দী দেবী ও দিদিমা অন্নপূর্ণা দেবী এবং রাধা সবাই চলে আসে। তারাকে তাদের কাপড় চোপড় পরে সাজতে দেখে শতাব্দী দেবী খুবই খুশি হয়। আর অন্নপূর্ণা দেবী বলেন, নাত বউকে তো আমার নেকলেসটা পরে
খুব সুন্দর লাগছে দেখতে, একদম তারা তো আকাশের তারা। আমার নেকলেসটা পরেছো, আমি খুব খুশি হয়েছি মা। দেখ শতাব্দী, তোর বৌমা পুরো জল জল করছে। সত্যি বৌদি, তোমাকে খুব ভালো লাগছে। আজকে যদি দাদাকে সঙ্গে করে নিয়ে আসতাম, দাদা তোমাকে দেখে মাথা ঘুরে পড়ে যেত একেবারে। তোমাকে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। এরপর সারাদিন হই হই করে আনন্দ মজা করেই জন্মদিন কেটে যায়। তারা শ্বশুরবাড়ির লোকজন বাড়ি চলে গেলে তারপর মৌসুমী বলে, যা আনন্দ মজা হলো না, সত্যি এবছর তোমার জন্মদিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে। আমি যে প্রথম শ্বশুরবাড়িতে এত আনন্দিত হব আমি ভাবতেই পারিনি। বৌদি, আমারও খুব মনে পড়বে এই দিনগুলোর কথা, যখন আমি শ্বশুরবাড়ি চলে যাব। বৌদির সঙ্গে এত মজা করলাম। সত্যি আগে জন্মদিনগুলো এত ভালো যেত না, এবছর যা গেল। এবার জন্মদিন তো শেষ হলো, এবার বিয়ে তোড়জোড় শুরু করে দিতে হবে। আর কিছুদিন পরেই তো বিয়ে, আর বসে সময় কাটালে হবে না। এখন থেকে বিয়ের জন্য শপিং শুরু করে দিতে হবে এবং সবাইকে নিমন্ত্রণ করতেও শুরু করে দিতে হবে। আর মাত্র তো কয়েকটা দিন বাকি। মা, আমরা সবাই মিলে কেনাকাটা করতে যাব, তাহলে খুব মজা হবে। তারা শ্বশুরবাড়ির লোকেদেরকেও সঙ্গে নিয়ে নেব। ভালোই হবে, তাহলে দুপক্ষের কেনাকাটাটাও একসঙ্গে হয়ে যাবে এবং পছন্দটাও ভালো হবে। ঠিক আছে বৌমা, একদিন তাহলে সময় ঠিক করে সবাই মিলে বেরিয়ে পড়া যাক। আর দেরি না করাই ভালো, দেখতে দেখতে তো সময় চলেই আসছে। এরপর তারা দুপক্ষ মিলে বিয়ের জন্য শপিং করতে যায় এবং সবাই মিলে একসঙ্গে দুজন দুজনের মত নিয়ে সব শপিং কমপ্লিট করে নেয় এবং বাকি নিমন্ত্রণও সারা হয়ে গিয়েছিল। এবার শুধু বিয়ের জন্য অপেক্ষা। তারপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। এই যে আদরের সোনা বোন, তোমাকে এত সুন্দর সাজিয়েছি, দেখো তুমি নিজেকে চিনতেই পারবে না। তোমার দীপ তো দূরের কথা। হ্যাঁ, সে তো অবশ্যই। এত সুন্দর বিউটিশিয়ান বৌদি থাকতে কেউই আমাকে চিনতে পারবে না। আমার পুরো মুখটাই তো তুমি চেঞ্জ করে দিয়েছো বৌদি। সত্যি বৌদি, দারুণ সাজিয়েছো, তোমার তো জবাবই নেই। তুমি যে কি দিয়ে তৈরি না, সব দিক থেকে তুমি পারফেক্ট। তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে বৌদি, তোমাকে খুব মিস করব আমি। বোন, আমার বৌদিকে ছেড়ে আবার কেউ যায়? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? যখন ইচ্ছা হবে চলে আসবে, আমার সঙ্গে দেখা হয়ে যাবে। আমরা আবার আগের মতো আনন্দ মজা করব। মন খারাপ করো না, পাগল বোন আমার। কই তারা রেডি হয়েছে? কই দেখি আমার মেয়েটাকে। আর কিছুক্ষণের মধ্যে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, শুধু আজ রাতটুকু, তারপরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। মা, তুমি মন খারাপ করো না। তুমি যদি মন খারাপ করো তাহলে আমারও খুব কষ্ট হবে। এই তো কেমন হাসি খুশিতে সময় যাচ্ছে, তোমাদেরকে এরকম হাসি খুশিতে দেখে গেলে আমার ভালো লাগবে। আর বৌদি তো তোমার কাছে আছে, তুমি মন খারাপ করছো কেন মা? মারে, তুই কবে এত বুঝে বুঝে কথা বলতে শিখে গেলি? অনেক বড় হয়ে গেছিস, মাকে এখন বোঝাতে শিখে গেছিস। ঠিক আছে মা, এবার চল, বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে, দীপ অপেক্ষা করছে তোর জন্য। তারপর তারা ও দীপের বিয়ে হয়ে যায়। তারা দীপের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি, ননদ ও দিদিমাকে গুছিয়ে নিয়ে প্রকৃত বইয়ের মতো সংসারকে মানিয়ে গুছিয়ে নিয়ে জীবনযাপন করতে থাকে। আর এদিকে মৌসুমী তার শাশুড়ি স্বামীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক থাকায় উভয়ের বাড়িতে যাতায়াত ছিল। যখন খুশি তারা মায়ের সঙ্গে দেখা করতে যেত, আবার মনে পড়লে মৌসুমীও ননদের সঙ্গে দেখা করতে আসতো। এইভাবেই চলে তাদের জীবন। পূর্ণিমা দেবী তার স্বামী অরবিন্দবাবু এবং দুই ছেলে সুশীল ও পলাশের সাথে বসন্তপুর নামক গ্রামে বাস করত। অরবিন্দবাবু ওই গ্রামেরই একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন মাস্টারমশাই ছিলেন। অরবিন্দবাবু খুবই পরিশ্রমী, সৎ এবং সম্মানীয় ব্যক্তি ছিলেন। এমনকি তিনি তার অবসর সময়েও কিছু না কিছু কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। এমনই একদিন তিনি কাগজ দিয়ে ঠোঙা বানাচ্ছিলেন। তখন তার ছেলেরা সেখানে আসে এবং বলে, এই যে বাবা, তুমি এই কাগজগুলো নিয়ে কি বানাচ্ছ? তুমি কি এগুলো দিয়ে কোনো খেলনা বানাচ্ছ নাকি? আরে ধুর, আমি খেলনা বানাতে যাব কেন? আমি এগুলো দিয়ে ঠোঙা বানাচ্ছি। এই দেখ না, তোর মাও আমার কাজে সহযোগিতা করছে। কিন্তু বাবা, তুমি এগুলো কেন করছো? আমাদের বাড়িতে হঠাৎই এত ঠোঙার কিসের প্রয়োজন হলো যে তোমরা দুজনে মিলে এভাবে ঠোঙা বানাচ্ছ? আরে না না, বাড়িতে ঠোঙার প্রয়োজন হবে কেন? আসলে আমাদের পাড়াতে যে হরি মুদির দোকান আছে না, ও আমায় 500 পিস ঠোঙার অর্ডার দিয়েছে, আর সেই তো আমি বসেই থাকি, তাই আর কি। ওহ বাবা, তুমিও না এক বস্তু। তোমার এই অভ্যাসটা কখন যাবে কি জানি। ঈশ্বরের কৃপায় এখন তো তোমার দুই ছেলে চাকরি করে, তাহলে আবার তোমার এত কিসের অভাব? ধুর পাগল, আমি কি আর অভাবের জন্য এসব করছি নাকি? আমরা বুড়ো বুড়ি তো বসেই থাকি।
তাই এতে করে দুটো টাকাও এসে যাবে আর আমাদের সময়ও কেটে যাবে। না বাবা, তোমাদের এসব কাজ করতে হবে না, ছাড়ো এগুলো ছাড়ো, আমায় দাও বলছি। এই পলাশ, কাগজগুলো তোলতো। হ্যাঁ বাবা, দাদা ঠিকই বলেছে, কাগজগুলো আমাদেরকে দাও আর তোমরা বসে রেস্ট নাও। এই বলে তারা দুই ভাই তাদের কাছ থেকে কাগজগুলো কেড়ে নেয়। আসলে সুশীল এবং পলাশ তার বাবা মাকে খুবই ভালোবাসতো, আর তারা একটি বেসরকারি অফিসের কর্মচারী ছিল এবং তারা যা বেতন পেত তাতে করে তাদের কোনোই অভাব ছিল না। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। কিছুক্ষণ পর অরবিন্দবাবু বলেন, দেখেছো তো পূর্ণিমা, আমাদের ছেলেরা কত বড় হয়ে গিয়েছে আর এখন দেখছি ওরা দায়িত্ববানও হয়ে গিয়েছে। হ্যাঁ গো, সে তো আমি তোমাকে অনেক আগে থেকেই বলি যে ওরা খুবই ভালো। তুমিই তো আমার কথায় কোনো কর্ণপাতই করো না। যাব বাবা, আমি আবার কি শুনলাম না? তুমিও তো দেখছি ওদের মতোই হয়ে গিয়েছো। হ্যাঁ, শুনছো না ছাই, নিজের কাজ কমিয়ে দিতে তো ছেলেদের বাহবা দিচ্ছ, আর আমার যে কাজ একই আছে, কই সেটার বেলায় কি? ওহ, বুঝেছি তুমি কি বলতে চাইছো। আসলে আমি ওটাই ভাবছিলাম যে ওদের বিয়ে দিয়ে বাড়িতে দুটো বৌমা এনে দেবো, আর তখন তোমারও কাজ কমে যাবে। এখন আমাদের ছেলেদের বিয়ের বয়স তো হয়েই গিয়েছে, তাই না? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ, কিন্তু আজকাল যা সব দেখছি, বৌমারা আসার পর ছেলেরা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে তো লোকের মুখেই শুনতাম, এখন তো স্বচক্ষে দেখতেও পাচ্ছি। আরে পূর্ণিমা, তুমি শুধু শুধু এত কিছু ভাবছো। আমি বুঝেছি, তুমি রমা দেবীর ছেলের কথাই ভাবছো, তাই তো? এখন আমাদের ছেলেরাও কি ওদের মতোই নাকি? না, তা নয়, তবুও চিন্তা তো হয় বলো, এখন যদি আমাদের সঙ্গেও ওরকম ঘটে। এভাবেই তারা দুই স্বামী স্ত্রীতে কথাবার্তা বলতে থাকে এবং সেদিন তাদের ছেলেদের বিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অলোকবাবু এবং পূর্ণিমা দেবী তার দুই ছেলেকে ডেকে বলে, বাবা সুশীল, পলাশ, কয়েকদিন থেকে তোদের মা আর আমি একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বুঝতেই পারছি না কিভাবে শুরু করব। হ্যাঁ বাবা, তুমি বলো না, এতে কিন্তু বোধ করার কি আছে? তোমার মনে যা আছে তুমি সেটাই বলো। এই যে পূর্ণিমা, তুমি তোমার ছেলেদেরকে বলো না, আমার বলতে কেমন জানি লজ্জা লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই বলছি। আসলে বাবা, তোরা তো এখন বড় হয়ে গেছিস আর ঈশ্বরের কৃপায় ভালো চাকরিও করছিস। তা আমি আর তোর বাবা ভাবছিলাম তোদের জন্য ভালো পাত্রী দেখে যদি বিয়েটা দিয়ে যেতে পারি, তাহলে আমাদেরও শান্তি। কথাটা শুনে তারা দুই ভাই একটু চিন্তায় পড়ে যায়, কারণ তারা অন্য কিছুই ভেবে রেখেছিল। আসলে তারা তাদের বিয়ের জন্য পাত্রী আগে থেকেই ঠিক করে রেখেছিল। তাদের পাশের শহরেরই একই পরিবারের দুই বোন নেহা ও সুষমাকে আগে থেকেই তারা পছন্দ করত। এরপর পলাশ বলে, মা, এত তাড়াহুড়ো করা ঠিক নয়, সঠিক সময় বুঝে কাজ করতে হয়, বুঝেছো? আর মেয়ে তোমাদের দেখতে হবে না, ওটা না হয় আমাদের উপরেই ছেড়ে দাও। হ্যাঁ মা, দাদা ঠিকই বলেছে, আর এখন ওইসব কথা বাদ দাও, সে নিয়ে না হয় পরে ভাবা যাবে। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। আমরা কোথায় তোদের কেমন মেয়ে এনে দেবো, এখন মডার্ন যুগ, যদি তোদের সঙ্গে না খাপ খায়। এভাবেই সেদিন তারা দুই ভাই কথা কাটিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। ইতিমধ্যে তারা দুই ভাই নিজেদের মধ্যে আলোচনা পরামর্শ করে হঠাৎই একদিন নেহা এবং সুষমাকে বিয়ে করে বাড়িতে এনে হাজির হয়। এরপর দুই ছেলের বৌমাদের পূর্ণিমা দেবী বলেন, হ্যাঁ রে বাবা, আমরা তো তোদের বিয়ের কথা আগেই বলেছিলাম, তা তোরা এভাবে বিয়ে করলি যে? আসলে মা, ওরা শহরের মেয়ে, তাই এখন তোমাদের ওদের ব্যাপারে বললে যদি না বলো, তাই আমরা নিজেরাই বিয়ে করে নিয়েছি। হ্যাঁ মা, তোমাদের পছন্দ ওল্ড মডেলিস্ট হবে, আর সেদিন বললে না যে এখন মডার্ন যুগ, তাই আমরা মডার্ন মেয়েই নিয়ে এসেছি। কথাটা তারা হাসতে হাসতেই বলছিল, কিন্তু তখন তাদের কথাবার্তা ও মনোভাব দেখে পূর্ণিমা দেবী এবং অরবিন্দবাবুর খুবই খারাপ লাগে। এরপর পূর্ণিমা দেবী তার ছেলের বউয়েদের বলে, যাক, বিয়ে যখন করেই ফেলেছিস তখন আর কি করা যাবে। দাঁড়াও বৌমা, তোমাদের জন্য বরণ ডালা সাজিয়ে আনি, নতুন বউয়েদের বরণ করে এই ঘরে তুলতে হয়। এই বলে পূর্ণিমা দেবী বরণ ডালা আনতে যাবে কি, ঠিক তখনই বড় বউ নেহা বলে, ওহো শাশুড়ি মা, এখন বরণ ডালা আনতে যাবেন, অনেক সময় লাগবে, বাইরে দাঁড়াতে আমার খুবই কষ্ট হচ্ছে, যা গরম বাইরে, উফ, তার থেকে ভালো তো আমরা বাড়িতেই ছিলাম,
ওখানে অন্তত এসি ছিল। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আর এমনিতেও আমরা বরণ টরণে অত বিশ্বাস করি না, বুঝেছেন? প্রথম দিনই তাদের এরকম কথাবার্তা শুনে অরবিন্দবাবু এবং পূর্ণিমা দেবী হতবাক হয়ে যান। এরপর তারা দুই বোন ঘরের মধ্যে চলে যায়। আসলে তারা শহরের মেয়ে হওয়ায় গ্রামের কালচার সম্পর্কে তাদের কোনোই ধারণা ছিল না, আর তাদের লাইফস্টাইলও অনেকটাই আলাদা ছিল। তারা দুই বোন শ্বশুরবাড়িতে এসেও তাদের আগের মতোই জীবন কাটাতে থাকে। এমনই একদিন সকালবেলা নেহা বলে, হ্যাঁ ইউ অলরেডি, আমাদের জন্য কফি করে আনুন। বৌমা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে। তোমরা তো জানো বয়স বাড়ার সাথে সাথে অসুখ বিসুখ লেগেই থাকে। অমনি ড্রামা শুরু হয়ে গেল। আপনাকে তো এবার ইন্ডিয়া বেস ড্রামেবাজে পাঠানোর ব্যবস্থা করতে হবে দেখছি। যান যান, তাড়াতাড়ি কফি করে আনুন। এরকম করে বললে পূর্ণিমা দেবীর চোখে জল চলে আসে। এরপর পূর্ণিমা দেবী কফি করতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর দুই বৌমার জন্য কফি করে আনে। তারপর হে থু, এটা কফি হয়েছে? সকাল সকাল আমার মুডটাই খারাপ হয়ে গেল। আর এই যে আপনি জানেন না আমি ব্ল্যাক কফি খাই, যান আমার জন্য ব্ল্যাক কফি করে আনুন। আর তাড়াতাড়ি করবেন, এখন থেকে রান্না বান্না তথা বাড়ির সমস্ত কাজই আপনি করবেন। এই বলে তারা দুই বোন সেখান থেকে চলে যায়। আর এদিকে পূর্ণিমা দেবীও পুনরায় কফি বানাতে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায়। এরপর রান্না বান্না শেষ করে পূর্ণিমা দেবী একটু বিশ্রাম নিতে যাবে কি অমনি সুষমা হাঁক দিয়ে বলে, এই যে শাশুড়ি মা, আমরা একটু শপিংয়ে যাব। আপনি আমাদের জামাগুলো তাড়াতাড়ি একটু আয়রন করে দিন। কি হলো, অমন ভূতের মতো দাঁড়িয়ে রইলেন যে? শুনতে পেলেন না বোন কি বলল? নিন নিন ধরুন। এভাবেই তারা দুই বোন তার শাশুড়ি মাকে দিয়েই সমস্ত কাজ করাতো। এক প্রকার দেখতে গেলে কাজের লোকের মতোই ব্যবহার করত, আর যেটা পূর্ণিমা দেবীর মোটেও ভালো লাগতো না। একদিন পূর্ণিমা দেবী কাঁদতে কাঁদতে অলোকবাবুকে বলেন, কি গো শুনছো? আমার আর ভালো লাগছে না। শেষ বয়সে এসে আমাকে এই দিন দেখতে হবে, আমি কোনোদিনও ভাবিনি। আমি সুশীল আর পলাশের সঙ্গে না হয় একবার কথা বলে দেখব। হ্যাঁ তাই করো, এভাবে আমি আর সহ্য করতে পারছি না। আমি তো আগেও রান্না বান্না তথা বাড়ির সব কাজই করতাম, বলো। আমার কাজ করেনি কোনোই আপত্তি নেই, কিন্তু কাজের লোকের মতো ব্যবহার, এটা আমি কিছুতেই মানতে পারছি না। পূর্ণিমা দেবী এভাবেই কান্নাকাটি করতে থাকে। এমনই একদিন অরবিন্দবাবু সময় বুঝে তার ছেলেদেরকে সমস্ত ব্যাপারেই জানায়। তখন সুশীল বলে, দেখো বাবা, সব কিছুই শুনলাম, কিন্তু কি আর করা যাবে বলো? তোমাদের বৌমারা শহরের মেয়ে, এখন ওদের কাজ করার অভ্যাস নেই। তা মা যদি একটু রান্না বান্না আর বাড়ির কাজ করে তাহলে কি উনি ছোট হয়ে যাবে নাকি? হ্যাঁ বাবা, আর মা তো অন্য লোকের বাড়িতে কাজ করছে না, নিজের বাড়িতেই কাজ করছে। নিজের বাড়িতেই কাজ করলে কেই বা কি বলবে? তাই এসব বাদ দাও, একটু মানিয়ে গুছিয়ে নাও, আর কি করা যাবে বলো? এভাবেই বলে তারা দুই ভাই সেখান থেকে চলে যায়। তারপর অরবিন্দবাবু মনে মনে ভাবেন, না, ওদেরকে এভাবে বলে কোনো লাভ হবে না। আমি বরং আজই পূর্ণিমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব, আর কিছু একটা কাজের ব্যবস্থা করে নেব। এতে করে আমাদের দুটো মানুষের কোনো রকমের দিন কেটে যাবে, অন্তত পূর্ণিমাকে এত অত্যাচার সহ্য করতে হবে না। এই বলে সেদিন রাতেই অরবিন্দবাবু পূর্ণিমা দেবীকে নিয়ে ওই গ্রাম থেকে অনেক দূরে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি গিয়ে ওঠেন এবং ওখানেই একটা হোটেলে সাফসাফাইয়ের কাজ করতে থাকেন। বেশ কয়েকদিন এভাবেই কাটতে থাকে। অলোকবাবু শিক্ষিত হওয়ায় তার লেখালেখির প্রতি খুবই নেশা ছিল, আর তার একখানা ডায়েরি ছিল যাতে তার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং আজকের জেনারেশনের বাবা মার প্রতি অবহেলা এ সব কিছু নিয়েই লিখতেন। এমনই একদিন কিছু মাঝবয়সী ছেলে মেয়ের হাতে সেই ডায়েরিটা পড়ে যায়। তারপর তার অজান্তেই তারা ডায়েরিটা প্রেস কনফারেন্সের কাছে দিয়ে দেয়। এরপর একদিন সাংবাদিক দল এসে বলে, হ্যালো স্যার, আপনার লেখা বই আমাদের খুবই ভালো লেগেছে, আমরা এটাকে ছাপাতে চাই, আর আপনাকে 10 কোটি টাকা এবং একটি ট্রফি দিয়ে সম্মানিত করতে চাই। কথাটা শোনা মাত্রই তারা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং পুরস্কারের কথাটি রাতারাতি সব জায়গায় ছড়িয়ে পড়ে। এদিকে তার ছেলেরাও খুব খারাপভাবেই দিন কাটাচ্ছিল, কারণ তাদের চাকরিটা আর ছিল না। বাবার টাকা পাওয়ার কথা শুনে তারা চারজনে সেখানে এসে উপস্থিত হয় এবং বলে,
বাবা আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমাদের উপরে অনেক অত্যাচার করেছি। হ্যাঁ মা, আমাদের ক্ষমা করে দিন। আমরা জানি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও ক্ষমা চাইছি। এভাবেই কান্নাকাটি করলে পূর্ণিমা দেবী বলেন, হ্যাঁ গো, ওরা এভাবে ক্ষমা চাইছে, আমরা কি ওদের একবার ক্ষমা করতে পারি না? ওরা সন্তান হয়ে যা করেছে, ওদের এই দুর্দিনে আমরা বাবা মা হয়ে পাশে থাকবো না? এভাবেই বোঝালে অরবিন্দবাবুও তাদের ক্ষমা করে দেন। আর তারা 4 ছেলে বৌমা মনে মনে খুবই লজ্জিত অনুভব করতে থাকে। এরপর তারা সকলেই নিজের বাড়িতে ফিরে যায়। এরপর থেকে 2 বৌমাই বাড়ির সমস্ত কাজকাম করতে থাকে। আর অরবিন্দবাবু ও পূর্ণিমা দেবীকে নিজের বাবা মায়ের মতো করেই ভালোবাসতে থাকে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।